মুভি শুরু করার আগে একটা কথা বলি, তুমি যদি একটু স্যাড টাইপের মানুষ হও, মানে কষ্টের গল্প শুনলে একটু বেশি ভেঙে পড়ো, তাহলে হয়তো আমি বলবো এই গল্পটা তোমার জন্য নয়, বা এই মুভিটা তোমার জন্য নয়। এটা তুমি স্কিপ করতে পারো। আর যারা একটু কঠিন মনের আছে তারা মুভিটা কন্টিনিউ করো। 4 বছরে মাত্র একবার আসে এই তারিখটা, 29শে ফেব্রুয়ারি। আর ঠিক এই বিরল তারিখেই লুকিয়ে আছে দুইজন মানুষের গোটা জীবনের গল্প। একবার ভাবো তো, প্রেম শুরু হয়েছিল এই তারিখে, প্রেমের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল এই তারিখে, এমনকি বিচ্ছেদের যন্ত্রণাও বয়ে বেড়াতে হয়েছে এই একই তারিখকে ঘিরে। শেষমেশ এক মেয়ে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে ছুটে বেড়ায় গোটা শহর। তার হাতে থাকে 366 দিন লেখা একটা সিডি। সেই সিডির ভিতরে লুকানো আছে এমন এক গল্প যেটা জানার পর তোমার চোখে পানি চলে আসতে পারে। চলো আজকে শুনি সেই মন খারাপ করা মুভিটার পুরো কাহিনী। গল্পের শুরুতে আমরা দেখা পাই হিমারি নামের এক স্কুল ছাত্রের। সময়টা 2024 সাল। স্কুল থেকে ফিরেই সে ছুটে যায় হাসপাতালে, কারণ সেখানে ভর্তি আছে তার অসুস্থ মা। মায়ের নাম মিও। আজকের দিনটা আবার সাধারণ কোনো দিন নয়। আজ 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ মিওর জন্মদিন। হিমারির বাবার নাম রেও। মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন। ঠিক তখনই রেও ডাক্তারের সাথে কথা বলতে বাইরে যান। এই ফাঁকে মিও লক্ষ্য করেন মেয়ের মুখটা কেমন যেন গম্ভীর। জিজ্ঞেস করতে হিমারি জানায় তার ছোটবেলার বন্ধু কিঞ্জো তাকে পছন্দ করে, কিন্তু সে নিজেকে কি করবে বুঝে উঠতে পারছে না। এই কথা শুনে মিও হঠাৎ তাকে বাসায় রাখা একটা বিশেষ বাক্সের কথা বলেন। হিমারি বাসায় ফিরে বাক্সটা খুলতেই ভিতরে পেয়ে যায় একজন অচেনা মানুষের ছবি। ঠিক সেই মুহূর্তে ব্যাপারটা চোখে পড়ে যায় রেওর। তিনি মেয়েকে পাশে বসিয়ে বলেন তার মায়ের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই এই শেষ সময় তাকে একটু হলেও খুশি করতে চান। তিনি হিমারিকে নির্দেশ দেন টোকিওতে গিয়ে এই ছবির মানুষটাকে একটা সিডি দিয়ে আসতে হবে। সিডির গায়ে লেখা ছিল 366 দিন, মানে 366 ডেজ। আর দেরি না করে হিমারি রওনা দেয় অচেনা শহরের দিকে। এবার গল্প চলে যায় অতীতে, 2003 সালে। তখন মিও ছিল একজন হাই স্কুল ছাত্রী। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রেও একদিন পড়ে গিয়ে হাত মুচকে ফেলে, তাই চেক আপের জন্য মিও তাকে নিয়ে যায় হাসপাতালে। গান শোনা ছিল মিওর সবচেয়ে বড় নেশা। হাঁটতে হাঁটতে তার পছন্দের গানের সিডিটা হাত থেকে পড়ে যায়। সেটা কুড়োতে গিয়েই তার সাথে ধাক্কা লাগে মিনাতো নামের এক ছেলের। এরপর ধাক্কায় মিনাতোর ব্যাগ থেকেও কিছু জিনিস মাটিতে পড়ে যায়। মিনাতো তাড়াহুড়ো করে জিনিসগুলো তুলে সেখান থেকে দৌড়ে চলে যায়। মিও তাকে ডেকেও থামাতে পারে না। আসলে তাড়াহুড়োর মধ্যে মিনাতো ভুল করে মিওর সিডিটাই নিজের ব্যাগে ভরে নিয়ে যায় আর ফেলে যায় নিজের সিডিটা। পরে মিও তার বন্ধু রেওর কাছ থেকে জানতে পারে ছেলেটা তাদেরই স্কুলের, তবে 2 বছরের সিনিয়র। তার বাবা আগেই মারা গেছেন আর মা এখন এই হাসপাতালেই মৃত্যুসজ্জায়। এই কারণে হয়তো ছেলেটা তো তাড়াহুড়ো করছিল। পরদিন সিডিটা ফেরত দিয়ে মিও চলে যায় মিনাতোর ক্লাসে। সেখানে গিয়ে জানতে পারে মিনাতো আজ স্কুলে আসেনি। কারণটা শুনে মিও একদম স্তব্ধ হয়ে যায়। আগের রাতেই মারা গেছেন মিনাতোর মা। বন্ধু রিওর কাছ থেকে সে আরো জানতে পারে মন খারাপ হলেই মিনাতো একা গিয়ে বসে থাকে সমুদ্রের পাড়ে। সাথে সাথেই মিও ছুটে সেই সমুদ্র সৈকতের দিকে গিয়ে দেখে মিনাতো একা বসে চেয়ে আছে সমুদ্রের দিকে, চোখে মুখে গভীর বিষণ্ণতা। মিও ধীর পায়ে কাছে গিয়ে নিজের পরিচয় দেয় আর জানায় ভুল করে বদল হয়ে যাওয়া সিডির কথা। দুজনেরই প্রিয় গান একই হওয়ায় এই কনফিউশন তৈরি হয়েছিল। মিও তখন তার পাশে বসে পড়ে আর নিজের হাতে বানানো একটা কেক এগিয়ে দেয়। মিনাতো প্রথমে নিতে না চাইলেও মিও জোর করে ধরিয়ে দেয়। এরপর গল্পে গল্পে মিও তার মনটা হালকা করার চেষ্টা করে। পরের দিন স্কুলে গিয়ে মিও মিনাতোর জুতার পাশে একটা সিডি রেখে আসে। মিনাতো সেটা দেখেই বুঝে যায় এই সিডি নিশ্চয়ই মিওর কাজ। গানটাও তার দারুণ পছন্দ হয়। এর বদলে সেও একটা সিডি রেখে দেয় মিওর জন্য। এভাবেই শুরু হয় দুজনের মধ্যে গানের আদান প্রদান, আর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। দিনের পর দিন তারা একসাথে সময় কাটাতে থাকে। তাদের স্কুলের ছাদ থেকে দেখা যেত বিশাল সমুদ্র। একদিন সেই ছাদে বসে গল্পের ফাঁকে মিও জিজ্ঞেস করে গ্রাজুয়েশনের পর মিনাতো কি হতে চায়। মিনাতো জানায় তার স্বপ্ন মিউজিক প্রডিউসার হওয়া, আর এজন্য টোকিওতে যাওয়ার চিন্তাও তার মাথায় ঘুরছে। তবে সিদ্ধান্তটা এখনো পাকা নয়। মিও তাকে উৎসাহ দিয়ে বলে একদিন সে অবশ্যই বড় প্রডিউসার হবে। 1 বছর পেরিয়ে যায়, মিনাতোর গ্র্যাজুয়েশন শেষ হয়। বিদায় অনুষ্ঠানের দিন মিও লক্ষ্য করে অনেক মেয়ে মিনাতোর চারপাশে ভিড় করছে। সবাই তাকে পছন্দ করে। এই দৃশ্য দেখে মিওর মনে ভয় ঢুকে যায়। দেরি করলে হয়তো মিনাতোকে হারিয়ে ফেলবে। তাই সেই দিনই, যেটা আবার ছিল 29শে ফেব্রুয়ারি, মিও মিনাতোকে নিয়ে চলে যায় সমুদ্র পাড়ে। সেখানে সাহস করে বলে বসে, শোনা যায় লিপ ইয়ারের জন্মদিনে কাউকে রিজেক্ট করতে নেই। আর এই বলেই সরাসরি প্রপোজ করে বসে। মিনাতো প্রথমে চমকে গেলেও রাজি হয়ে যায়, কারণ সেও মনে মনে মিওকে পছন্দ করত। এখান থেকেই শুরু হয় তাদের প্রেমের নতুন অধ্যায়। কিছুদিন পরই মিনাতোকে চলে যেতে হয় টোকিওতে। মিওর তখনও পড়াশোনা বাকি, আরো 2 বছর।
বিদায়বেলায় মিনাতো তাকে কথা দেয় অপেক্ষায় থাকবে, আর মিও যেন তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ করে চলে আসে। 2 বছর পার হতেই মিও টোকিওতে পাড়ি জমায়। বাস স্ট্যান্ড থেকে তাকে রিসিভ করতে আসে মিনাতো। এত বছর পর দেখা হয়, দুজনেই আনন্দে আত্মহারা। পরদিন মিও তার ইউনিভার্সিটিতে যায় মিনাতোর সাথে দেখা করতে, আর দেখতে পায় কাসুমি নামের এক মেয়ের সাথে মিনাতো বেশ গল্প জমিয়ে বসে আছে। আশেপাশে গুঞ্জন ওঠে দুজন নাকি খুব ঘনিষ্ঠ, হয়তো একে অপরকে ডেট করছে। এই কথায় মিও মনে মনে কষ্ট পায়। সন্ধ্যায় 3 জন মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায়। মিও বেশি মদ্যপান করে মিনাতোর কাঁধে ঘুমিয়ে পড়ে। তবু মিনাতো এতে বিরক্ত হয় না। পরে মিও তাকে ঘিরে অভিমান করে ঝগড়া বাঁধিয়ে দেয়, কারণ কাসুমির সাথে তার এত মেলামেশা তার একদম পছন্দ নয়। মিনাতো হেসে জানায় বিষয়টা মোটেও তেমন কিছু নয়, কাসুমি গায়িকা হতে চায় বলে সে শুধু তাকে সাহায্য করছে। ভুল বুঝতে পেরে মিও ক্ষমা চেয়ে নেয়, আর মিনাতো তার হাত ধরে হাসি মুখে হাঁটতে শুরু করে। আরও 1 বছর কেটে যায় এভাবেই। দুজন এবার একসাথে একটা অ্যাপার্টমেন্টে থাকা শুরু করে। 2008 সালের 29শে ফেব্রুয়ারি, মানে মিওর জন্মদিনে, মিনাতো তাকে উপহার দেয় একটা বিশেষ ফুলের গাছ, যেটা তার নিজের মায়ের খুব পছন্দের ছিল। মিও তখন তার কাছে একটা প্রতিশ্রুতি চায়, পরের জন্মদিনে যেন সে নিজের হাতে বানানো একটা গান তাকে শোনায়। মিনাতো কিস করে সেই প্রতিশ্রুতি রাখার কথা দেয়। আর 1 বছর পেরিয়ে যায়। মিনাতো এখন একটা মিউজিক কোম্পানিতে চাকরি করে, পাশাপাশি নিজের স্বপ্নটাও ধরে রেখেছে। এদিকে মিও চাকরি খুঁজছিল। ইংরেজি দোভাষী হওয়ার স্বপ্ন তার অনেক দিনের, কারণ তার মাও এক সময় এই কাজ করতেন। অনেক কোম্পানিতে আবেদন করেও কোথাও চাকরি হয় না তার। শেষে বাধ্য হয়ে সে নিজের শহর ওকিওনাওয়াতে চাকরি খুঁজতে শুরু করে। মিনাতো অফিস থেকে ফিরে ল্যাপটপে এই সার্চ দেখে বুঝে ফেলে ব্যাপারটা, আর জিজ্ঞেস করে এখন কি করবে সে। মিও কথা এড়িয়ে রান্নাঘরে চলে যায়। পরদিন অফিসে গিয়ে মিনাতো নিজের একটা মেডিকেল রিপোর্ট খুঁজে পায় টেবিলে। শরীর ভালো না যাওয়ায় সে হাসপাতালে চেক আপ করেছিল। রিপোর্টটা এসে গেছে। ঠিক তখনই কাসুমি তার সাথে দেখা করতে আসে, জানায় তার প্রথম গান শীঘ্রই রিলিজ হবে। এদিকে মিও ক্যারিয়ারের দুশ্চিন্তায় অন্যমনস্ক হয়ে ভুলবশত ফেলে দেয় মিনাতোর দেওয়া সেই ফুলের গাছ। সেটা তুলতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলে সে। ঠিক সেই সময় হাজির হয় তার ছোট্টবেলার বন্ধু রেও। টোকিওতে আসে এক আত্মীয়ের বিয়েতে। রেও জিজ্ঞেস করে মিও পড়াশোনা শেষে নিজের শহরে ফিরবে কিনা। মিও জানায় সে মিনাতোকে ছেড়ে কোথাও যাবে না। রাতে মিনাতো অফিস থেকে ফিরলে তাকে দেখায় ভীষণ ক্লান্ত আর চিন্তিত। চাকরির প্রসঙ্গ তুলতে মিও জানিয়ে দেয় সেও ওকিনাওয়াতে যাবে না। মিনাতোকে ছাড়া থাকার কথা সেও ভাবতে পারে না। এই কথায় মিনাতো বলে ওঠে, দুজন সারা জীবন একসাথে থাকবে তার নিশ্চয়তা নেই, আর নিজের স্বপ্নের চাকরিটা এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই বলে সে বাইরে বেরিয়ে যায়। মিও পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এই কথায়। পরদিন নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে মিনাতো মিওকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে। মনটা ভালো করার চেষ্টা করে সে। দুজন খুব সুন্দর করে একটা সময় কাটায়। বাসায় ফেরার পথে হাঁটতে হাঁটতে গল্প করছিল তারা। ঠিক তখনই মিনাতো হঠাৎ বলে বসে সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারবে না সে, অর্থাৎ সেও ব্রেকআপ চায়। মিও হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এমন কথা সে কখনো কল্পনাও করেনি। কারণ জিজ্ঞেস করলেও মিনাতো কোনো উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে সরি বলে চলে যায়। এই ঘটনায় মিও পুরোপুরি ভেঙে পড়ে। পরদিন পার্কে গিয়ে মিনাতোকে তার সব জিনিস ফিরিয়ে দেয়, আর একটা গানের সিডি দিতে চাইলেও মিনাতো সেটা নেয় না, কারণ সেটা রাখলে তাকে ভোলা কঠিন হয়ে যাবে। ভাঙা মন নিয়ে মিও ফিরে যায় নিজের শহর ওকিনাওয়াতে। সেখানে গিয়ে প্রথমেই দেখা করে বন্ধু রেওর সাথে। পুরো ঘটনা শুনে রেও অবাক হয়ে যায়। এখানে মিও একটা বিরাট সত্যি প্রকাশ করে, সে খুব শীঘ্রই মা হতে চলেছে মিনাতোর সন্তানের। অথচ মিনাতো এখনো এই খবর জানেই না। মিও সিদ্ধান্ত নেয় বাবার পরিচয় ছাড়াই সে নিজের পরিচয় বড় করবে এই সন্তানকে, সাথে নিজের স্বপ্নের চাকরিটাও গড়ে তুলবে। বাবা মাকে এই কথা জানাতেই বাবা রেগে গিয়ে জানতে চান সন্তানের বাবাকে। মিও চুপ করে থাকে। পরিস্থিতি সামলাতে বন্ধুরেও নিজেই বলে বসে সন্তানের বাবা সে নিজেই, আর ক্ষমা চাইতে থাকে। ছোটবেলার বন্ধু বলে মিওর বাবা রেওকে খুব স্নেহ করতেন, তাই বেশি রাগারাগি হয় না। পরে দুজন হাঁটতে হাঁটতে গল্প করার সময় রেও ক্ষমা চায়, আর জানিয়ে দেয় সে মিওকে ভালোবাসে। মিও তাকে ভালোবাসুক বা না বাসুক, সে সারা জীবন এভাবেই পাশে থাকবে। এদিকে মিনাতো তখন ভর্তি হাসপাতালে। কাসুমি তাকে দেখতে আসে, জানায় তার প্রথম গানের রিলিজের কথা। সে চায় মিনাতো পাশে থাকুক, কিন্তু মিনাতো তো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে। এই মুহূর্তে তার মনে পড়ে যায় পুরোনো দিনের কথা। মায়ের অসুস্থতার সময় প্রতিদিন হাসপাতালে আসতো সে, আর মা জানতেন তার স্বপ্নের কথা। মৃত্যুর আগে মা একবার আফসোস করে বলেছিলেন তার প্রথম তৈরি গানটা শোনা হবে না তার। মায়ের মৃত্যুর পর মিনাতো নিজের স্বপ্নটাকে ভুলে যেতে চেয়েছিল। ঠিক তখনই তার জীবনে আসে মিও, নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে। মায়ের মতো মিও একদিন বলেছিল তার প্রথম গানটা শুনতে চায়। ঠিক সেই সময় মিনাতোর একটা মারাত্মক রোগ ধরা পড়ে।
বাঁচার নিশ্চয়তা নেই, কারণ কাছের মানুষকে মৃত্যুসজ্জায় হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেটা সে নিজে জানতো। মিওকেও সে একই কষ্টের ভিতর দিয়ে যেতে দিতে চায়নি বলে মন শক্ত করে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছিল সে, যদিও ভিতরে ভিতরেই নিজেও ভেঙে পড়েছিল। এসব ভেবে তার মন আরো খারাপ হয়ে যায়। পরে তার অফিসের এক সহকর্মী এসে দেখা করে, ফলে ফেলে যাওয়া একটা ডায়েরি ফিরিয়ে দেয় তাকে, যেখানে মিওর জন্য লেখা গানের কথা ছিল। যাওয়ার আগে সে মিনাতোকে মনে করিয়ে দেয় প্রতিশ্রুতি ভুলে না যেতে, রোগের সাথে লড়াই করে স্বপ্নটা পূরণ করতেই হবে। এবার গল্প পৌঁছায় 2011 সালে। মিনাতো তখন একটা দোভাষী কোম্পানিতে কাজ করে। মেয়ে হিমারিকে নিয়ে থাকে নিজের বাবার বাসায়। রেও হিমারিকে একদম নিজের মেয়ের মতোই আগলে রাখে। মন খারাপ হলে মিও চলে আসতো সমুদ্র পাড়ে, আর রেও তাকে সঙ্গ দিয়ে মনটা হালকা করার চেষ্টা করত। এভাবেই কেটে যায় আরও একটা বছর। 2012 সালে মিনাতো চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায়। কাসুমি তাকে নিতে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে কাসুমি জানায় গানের অনেক অফার আসছে তার কাছে, আর এসবের পিছনে মিনাতোর অবদানই সবচেয়ে বেশি। এই ফাঁকে সে স্বীকার করে প্রথম দিন থেকেই মিনাতোকে ভালোবাসত সে, কিন্তু মিওর প্রতি তার ভালোবাসা দেখে নিজের মনের কথা কখনো প্রকাশ করেনি। এখন সে অন্য কাউকে ডেট করছে। কাসুমি জিজ্ঞেস করে মিওকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে আছে কিনা। মিনাতো জানায় হাসপাতালে থাকতেই সে গানটা লিখে ফেলেছে, তৈরিও করে ফেলেছে। পরদিন মিনাতো চলে আসে ওকিনাওয়াতে প্রতিশ্রুতি অনুযায়ী গানটা শোনাতে। ঠিক তখনই সেখানে দেখা যায় মিওর বাবা রেওকে জামাই হিসেবে মেনে নিয়েছেন। এত বছর মেয়ে আর নাতনির দেখাশোনা করার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছেন। এমনকি পরদিনই তাদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। এসব কথা শুনে মিনাতো ভীষণ কষ্ট পেয়ে ফিরে যেতে শুরু করে। রেও দৌড়ে গিয়ে তাকে থামিয়ে দেয়, আর রাগে জিজ্ঞেস করে এতদিন কোথায় ছিল সে, আর এখন হঠাৎ কেন এসেছে। মিও যে গর্ভবতী ছিল তার জন্য সে কতটা কষ্ট পেয়েছে সেসব কথা শুনিয়ে রিও অনুরোধ করে মিনাতোকে চলে যেতে, মিওকে আর কষ্ট না দিতে। মন খারাপ করে মিনাতো ফিরে যায় সেই চেনা সমুদ্র সৈকত, যেখানে প্রথম দেখা হয়েছিল মিওর সাথে। পরদিন অর্থাৎ আবার সে 29শে ফেব্রুয়ারি মিও একটা ট্যাপ রেকর্ডারে কিছু কথা রেকর্ড করে। সেটা মিনাতোর বাসার পোস্ট বক্সে রেখে আসে। ওদিকে মিনাতো তখন টোকিওতে ফিরে যাওয়ার পথে। হঠাৎ মনে হয় শেষবারের মতো হলেও মিওর সাথে দেখা করা উচিত, তাই রাস্তা থেকে নেমে দৌড়ে যায় মিওর দিকে। কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় মিওর বিয়ে হয়ে যাচ্ছে রেওর সাথে। দূর থেকে ছোট্ট হিমারিকেও চোখে পড়ে তার। এই দৃশ্য দেখে মিনাতোর বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। মিও রেওর কাছে চলে আসতেই সে আড়ালে সরে যায়, কারণ মিওকে এত খুশি সে আগে কখনো দেখেনি। তাই এই সুখ কেড়ে নিতে চায় না সে। বুক ভরা কষ্ট নিয়ে সে আবার ফিরে যায়, আর এরপর থেকে কখনো মিওর সাথে যোগাযোগ করেনি। এবার গল্প ফিরে আসে বর্তমানে 2024 সাল। সেই সিডি হাতে হিমারি টোকিওর রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছিল মিনাতোকে, কিন্তু এত বড় শহরে খুঁজে পাওয়া সহজ নয়। ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে সে। ঠিক তখনই হাজির হয় কিনজো। আসলে হিমারির কোনো বিপদ যেন না হয় তাই সে পিছু নিয়ে এসেছিল। মিনাতোকে পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করলে হিমারি না বলে দেয়। এরপর কিনজোর সাহায্যে সে খুঁজে পায় একটা মিউজিক কোম্পানি, যেখানে মিনাতো প্রডিউসার হিসেবে কাজ করে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে কাসুমির একটা বিজ্ঞাপন। ততদিনে সে অনেক বড় গায়িকা হয়ে উঠেছে। কিছুক্ষণ পরেই কাসুমের সাথে দেখা হয়ে যায়, আর সেই হিমারিকে নিয়ে যায় মিনাতোর কাছে। হিমারি সিডিটা হাতে দিয়ে জানায় এটা তার মা রেকর্ড করে গেছেন। মিনাতো সাথে সাথে সেটা চালায়। শুনতে পায় মিওর গলা। মিও বলছিল কত বছর হয়ে গেছে তাদের কোনো যোগাযোগ নেই। আশা করে মিনাতো ভালো আছে, নিজেও এখন বেশ ভালো আছে, তবে মাঝে মধ্যে তার কথা খুব মনে পড়ে। সেই পুরানো দিনগুলোর স্মৃতি এখনো কষ্ট দেয়। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকেই সে জীবনের সবচেয়ে সুন্দর সময় বলে মনে করে। হয়তো একসাথে থাকলে আরো অনেক স্মৃতি জমা হতো, তবে সবচেয়ে মূল্যবান একটা উপহার সে ঠিকই দিয়ে গেছে, যার নাম হিমারি। তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে মিও জানায় আজ তার বিয়ে হয়ে যাচ্ছে রিওর সাথে, তবে মিনাতো সবসময় তার হৃদয়ের এক বিশেষ জায়গায় দখল করে থাকবে। রেকর্ডিং শেষ হতেই মিনাতো নিজেকে সামলাতে পারে না, ভেতরটা যেন খালি হয়ে যায়। হিমারিও কাঁদতে থাকে, কারণ সে ততক্ষণে বুঝে গেছে তার সামনে দাঁড়ানো মানুষটাই তার আসল বাবা। তবুও মিনাতো মিথ্যা বলে জানায় যে মানুষটা এতগুলো বছর তাকে আগলে বড় করেছে সেই আসল বাবা। বিদায়ের আগে মিনাতো হিমারির হাতে আরেকটা সিডি তুলে দেয়, যে গানটা শুধু মিওর জন্যই লিখেছিল। সে বলে দেয় সেটা মাকে পৌঁছে দিতে। হিমারি জানায় মায়ের অবস্থা খুবই খারাপ, দেখা করতে যাবে কেডা। জিজ্ঞেস করলে মিনাতো বলে জানায় শেষ সময় তার প্রয়োজন নেই, কারণ হিমারির মধ্যেই মিও তাকে খুঁজে পাবে। এরপর হিমারি বিদায় নিয়ে চলে আসে। ওদিকে রিও মিনাতোর কাছে ক্ষমা চায়, স্বীকার করে বিয়ের আগের দিন মিনাতোর দেখা করতে এসেছিল, কিন্তু সে অনুরোধ করে তাকে সরিয়ে দিয়েছিল, কারণ মিও আর হিমারিকে সে হারাতে চায়নি। এমনকি মিওর রেখে যাওয়া সেই সিডিটাও পোস্ট বক্স থেকে সরিয়ে নিয়েছিল, যেন সেটা মিনাতোর কাছে না পৌঁছায়। এই স্বীকারোক্তির পর কান্নায় ভেঙে পড়ে সে।
মিও অবশ্য তাকে ক্ষমা করে দেয়, কারণ তার মতো ভালো মানুষ পাওয়া সত্যি দুর্লভ। শুরু থেকেই সে তাকে আগলে রেখেছে সবভাবে। বিকেলের দিকে হিমারি ফিরে আসে ওকিনাওয়াতে, সোজা চলে যায় হাসপাতালে। মায়ের কানের কাছে বাজিয়ে দেয় সেই সিডি, মিনাতোর তৈরি করা প্রথম গান। গানটা শুনতে শুনতে মিওর চোখের কোণে জমে ওঠে 2 ফোঁটা জল, আর ঠিক সেই মুহূর্তে চিরদিনের জন্য চোখ বুজে ফেলে সে। এভাবেই শেষ হয় দুটো মানুষের অসম্পূর্ণ থেকে যাওয়া এক ভালোবাসার গল্প। কিছু গল্প হয়তো কখনো পূর্ণতা পায় না, তবু হৃদয়ের এক কোণে চিরকাল থেকে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, টেক কেয়ার, বাবাই।